হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি প্রেম আসক্তি। লিখেছেন রোজা জামান ফ্রেয়া। রাত ৩:৩০। রুমে এসে ফারিস বিছানায় উপর হয়ে শুয়ে আছে। হাতে তীব্র ব্যথা, মাঝে মাঝে কুঁকড়ে উঠছে। হাতের গভীর ক্ষত এখনও হালকা রক্ত জমাট বেঁধে আছে। কালকে নির্বাচনের ফল প্রকাশের দিন, আর সেই সুযোগে বিরোধী দলের কয়েকজন লোক আজ হঠাৎ আক্রমণ করেছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে ভুলবশত তার হাতের ছুরির আঘাত লাগে। এই ঘটনার কথা সে ফারাদ চৌধুরী কিংবা রাদীপ কাউকেই জানায়নি, বরং নিজেই সব সামলে নিয়েছে। ফারিসের কষ্টে গুঙানোর শব্দে শিরু কয়েকবার ঘেউ ঘেউ করে ডাকল, কিন্তু ফারিস কোনো সাড়া না দেওয়ার শিরু দ্রুত বিছানা থেকে নেমে রুমের বাইরে চলে যায়। এদিকে ফ্রেয়া এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে। বাইরে ঝুম বৃষ্টি, বারান্দার দরজা খোলা থাকার বৃষ্টির ফোঁটা ছিটে মুখে পড়তেই সে পিটপিট করে চোখ মেলে। চারপাশে তাকিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। বিছানা ছাড়লো, উঠে বসে দেখলো বারান্দার পর্দাগুলো এলোমেলো দুলছে। বৃষ্টির শব্দ যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে, সাথে বিদ্যুতের মাঝে মাঝে চমকানি। ঠিক তখনই শিরু যেন হাওয়ার মতো রুমের দরজা ঠেলে ঢুকে ফ্রেয়ার কাছে গিয়ে তীব্র ঘেউ ঘেউ করে যেন ফারিসের অসুস্থতা বলতে চাইছে। ওইদিকে বেচারি ফ্রেয়া তার কিছুই বুঝতে পারছে না। কি হয়েছে সোনা, এত রাতে এমন চেঁচাচ্ছিস কেন? ফ্রেয়া অবাক হয়ে কোলে তুলে নিল তাকে। শিরু বোঝালো ফ্রেয়া কিছুই বুঝতে পারছে না। আবারও নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করলো। তার এমন অদ্ভুত আচরণে ফ্রেয়ার বুক ধকধক করতে লাগলো। ছোটবেলা থেকে সে শুনেছে কুকুর বিড়াল অদৃশ্য জিনিস দেখতে পায়, ভূতের উপস্থিতি টের পায়। মাথার সেই চিন্তা আসতেই ফ্রেয়া শুকনো ঢুকিল। শিরু হঠাৎ লাফ দিয়ে তার কোল থেকে নেমে দৌড়ে চলে যায়। ফ্রেয়াও অজান্তে পিছু নিল। ফারিসের রুমের সামনে পৌঁছাতেই ভিতর থেকে গোঙানোর শব্দ শুনে সে থমকে দাঁড়ালো। কিছু সাহস সঞ্চয় করে কাপা হাতে দরজা ঠেলে ঢুকতেই বিদ্যুতের চমকানিতে চোখ পড়ল বিছানায়। এলোমেলোভাবে শুয়ে আছে ফারিস, ঠান্ডায় কুঁকড়ে আছে। ফ্রেয়া বিন্দু মাত্র দেরি না করে দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে। গাল আর কপালে হাত রাখতেই শরীরের তাপমাত্রা দেখে আঁতকে উঠল। চোখে পানি জমে ফুপিয়ে বলে, জেফিল ভাই, কি হয়েছে আপনার? প্লিজ চোখ খুলুন। ফারিস কোনো জবাব দিল না। ধীরে চোখ মেলে তাকালো তার অবাধ্য অষ্টাদশীর দিকে। ফ্রেয়ার এমন ছটফটানি দেখে অগোচরে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। তাকে চোখ খুলতে দেখে ফ্রেয়া তার হুড়ো করে বলে উঠল, আপনার তো অনেক জ্বর, খুব খারাপ লাগছে। দাঁড়ান, আমি কাকিমণিকে ডেকে আনি। ফ্রেয়া উঠে যেতে চাইলে ফারিস হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিয়ে ধীরে কণ্ঠে বলে, লাগবে না, আমি ঠিক আছি বউ, শুধু মাথায় একটু হাত বুলিয়ে দাও, তাহলেই হবে। বউ শব্দটা শুনে ফ্রেয়ার বুকের ভেতর দিয়ে হালকা একটা ভালো লাগা বয়ে গেল। সে কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে কিছুক্ষণ পর হাতে জল ভর্তি বাটি নিয়ে আসে। বিছানার পাশে বসে বাটিটা রাখে। তাতে ছোট্ট একটা রুমাল ভিজিয়ে ফারিসের কপালে আলতো হাতে দিয়ে সে আলতোভাবে চোখ বুজে ফেলে। শার্টের বোতাম দুটো খুলতে নিতেই সাদা শার্টে ছোপ ছোপ রক্ত দেখে হাতের দিকে তাকাতেই হাতের জখম দেখে ফ্রেয়া আঁতকে ওঠে। আপনার হাত তো অনেকখানি কেটে গিয়েছে, কিভাবে কাটলেন? ফারিস নিশ্চুপ। ফ্রেয়া আবারও জিজ্ঞেস করে, কি হলো, বলছেন না কেন? কিভাবে কেটেছেন? নাকি আবারও কোন মারপিট করেছেন? ফারিস ইনোসেন্ট ফেস করে বলে, বিশ্বাস করবো, আমি মারপিট করিনি। ওই ছাপড়িগুলো লাগতে এসেছিল, তাই তাদের আদর করতে গিয়ে লেগে গেছে। ফ্রেয়া হাতে মলম লাগাতে লাগাতে তাচ্ছিল্য হেসে বলে, আপনি নিজেকে এমন অসহায় ভাবছেন কেন? আপনার তো গার্লফ্রেন্ড আছে, সাথে ফিউচার ওয়াইফ আছে, তাহলে আপনি অসহায় কিভাবে হতে পারেন? আপনি তো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। ফারিস, গার্লফ্রেন্ড আছে, সাথে ফিউচার ওয়াইফ আছে, কিন্তু বউ তো নেই। এই একটা অভাবে আমি মরে যাচ্ছি যে ম্যাডাম। ফারিসের কথা শুনে ফ্রেয়া থতমত খেয়ে যায়। ফার্স্ট এড বক্স থেকে প্রয়োজনীয় ওষুধ খাইয়ে দিয়ে দ্রুত চলে যেতে নিতেই ফারিস তার লম্বা বিনুনি টেনে ধরে ঠোঁট উল্টে বলে,
ও বউ, তুমি কেন আমার কাছে আসো না? গান গাইতে শুরু করে। ফ্রেয়া রাগী স্বরে বলে, না, আমি আপনাকে কোনোদিনও ভালোবাসি না, আর আমার মনে আপনার জন্য বিন্দু মাত্র জায়গা নেই। ফারিসের হ্যাচকা টানে তাকে খাটের সাথে চেপে ধরে, গলা থেকে টাই খুলে 2 হাত বেঁধে শরীরের সমস্ত ভার ছেড়ে ঘোর লাগা কণ্ঠে বলে, তোমার এই ছোট্ট শরীরটাকে ব্যথায় জর্জরিত করতে হলেও আমাকে ভালোবাসতে হবে যে সুইটহার্ট। তোমার মনের জায়গা দিতে হবে না। আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিতরে জায়গা করে নেব অ্যান্ড শেক লাইক এ বেলি ডান্স। ফারিসের কথার আগা মাথায় কিছুই বুঝতে পারে না ফ্রেয়া। কিছু বলতে মুখ খুলতেই ফারিস তার ওষ্ঠে ঠোঁট ডুবিয়ে দেয়। সময়ের সাথে সাথে ফারিসের ধারালো দাঁতের তীব্র এলোমেলো আঘাতে 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। এতক্ষণ ধরে নাতাশা বাইরে দাঁড়িয়ে সব ঘটনা দেখছিল। ফারিসকে এত ঘনিষ্ঠ হতে দেখে আর সহ্য করতে না পেরে দরজা ঠেলে রুমে প্রবেশ করে কিছুটা চিৎকার করে বলে, কি করছো তোমরা? ফারিসের মাঝে বিন্দু পরিমাণ কোনো হেলদোল না দেখে নাতাশা রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। এদিকে এত রাতে নাতাশাকে এখানে দেখে আর ফারিসের এমন লাগামহীন কাজে ফ্রেয়া রাগে অভিমানে শরীরের সব শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। তার যাওয়ার দিকে তাকিয়ে থেকে ফারিসের দিকে রাগীর চোখে তাকাতেই দেখে ফারিস ব্রুকুচকে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। নাতাশা, তুমি ফ্রেয়ার এত কাছাকাছি কেন ছিলে ফারিস? জবাবে ফারিস বাঁকা হেসে বলে, রিয়েলি নাতাশা? এত রাতে স্বামী স্ত্রী একই বিছানা ইন্টিমেট হয়ে থাকবে কেন তা তুই জিজ্ঞেস করছিস? হাউ ফানি। নাতাশা, সেটা আমিও জানি, কিন্তু তাই বলে তোমরা থাকবে কেন? তোমরা তো স্বামী স্ত্রী না তাহলে? ফারিস শীতল চোখে তাকিয়ে বলে, এই ভয়ানক ভুল ধারণাটা যত তাড়াতাড়ি মাথা থেকে বের করতে পারবি ততই তোর জন্য ভালো। নাতাশা ফের তাচ্ছিল্য করে বলে, কেন, ভুল বললাম নাকি? আমি কোনোদিন ফ্রেয়াকে তোমার বউ হিসেবে মানি না, আর না কোনোদিন মানব। তুমি শুধু আমার, মানে আমার। ফারিস, তুই মানিস আর না মানিস, ভাগ্যে তকদিরের জীবনে এমনকি সৃষ্টিকর্তাও জানে ফ্রেয়া আমার বিবাহিত হালাল বউ। আর এই কথাটা তুই বিশ্বাস করিস আর না করিস, অধিকাংশ মানুষই তাকে আমার বলে চেনে। তাই ভাবনা যে তোর ভয়ানক কাজগুলো সম্পর্কে আমি জানি না, তাই নেক্সট টাইম তাকে ছোঁয়ার আগে আমার সাথে মুখোমুখি হতে হবে তোর। সকাল সকাল ঘুম থেকে উঠে ইরা হাতে ব্রাশ নিয়ে ছাদে এসেছে। এক হাতে ব্রাশ করছে, আরেক হাতে গাছে পানি দিচ্ছে। ছাদ ভর্তি বাহারি রঙের ফুল দিয়ে ভরপুর। শুধু ছাদে না, চৌধুরী বাড়ির পুরো চারদিকে ফুলের বাগান। এই বাগানের দেখাশোনা মালি করে, তবে ছাদের ফুলগুলোর যত্ন ফ্রেয়া নিজের হাতে করে। প্রতিটি ফুল গাছে তার পছন্দের এবং নিজের হাতে লাগানো বলা যায় শখের গাছ। হঠাৎ গায়ে ইট পড়তে ইরা নিচে তাকিয়ে দেখে শুভ্র গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। ইরাকে তাকাতে দেখে হাতের ইশারায় নিচে নামতে বলে। শুভ্রকে এখানে দেখে বেশ অবাক হয়েছে ইরা। ছাদ থেকে নিচে নেমে আগে ফ্রেশ হয়ে মাথায় ওড়না পেঁচিয়ে দ্রুত বেরিয়ে আসে। ইরাকে আসতে দেখে শুভ্র এক গাল হেসে সোজা হয়ে দাঁড়ায়। ইরা, আপনি এখানে কি করছেন? ইরা, আপনি এখানে কি করছেন? শুভ্র, ইরা কোথায়? ইরা ইচ্ছে করে মিথ্যে বলে। ইরা ঘুমাচ্ছে, ওর শরীর ভালো না। শুভ্র কিছুটা বিচলিত হয়ে বলে, কেন, কি হয়েছে? হঠাৎ শরীর খারাপ কেন? ইরা, আমাদের এক্সাম চলছে, তাই অনেক রাত জেগে পড়তে হয়, তাই। বাই দ্য ওয়ে, আপনার নাম কি? শুভ্র, শুভ্র খান। ইরা অন্যমনস্ক হয়ে বলে, ও। ইরাকে ভাবনায় ডুবে থাকতে দেখে শুভ্র খানিক জোরে বলে ওঠে, এই যে মিস, কোথায় হারিয়ে গেলেন? ইরা নিজেকে স্বাভাবিক করে বলে, আচ্ছা আমি আসি তাহলে। বলে চলে যেতে নিলে শুভ্র তাকে থামিয়ে দিয়ে আমতা আমতা করে বলে, ইয়ে মানে এরার নাম্বারটা একটু দিন। এরা ভাবলেশীন ভাবে বলে, 017। শুভ্র ঠোঁট প্রসারিত করে বলে, থ্যাঙ্কস। এরা চলে যেতে নিলে আবারও তাকে দাঁড়াতে বললে এরা বিরক্তি নিয়ে বলে ওঠে, আবার কি? শুভ্র, এরাকে কখন ফোন দিলে পাওয়া যাবে? এরা কিছু একটা ভেবে বলে,
রাত 10টায় ফোন দিয়েন, তখনও ফ্রি থাকবে। দেখতে দেখতে বিকাল হয়ে গেছে। ইতোমধ্যে নির্বাচনের ফল প্রকাশ পেয়েছে। ফারাদ চৌধুরী সাবেক সভাপতি হয়েছেন, আর ইশাক চৌধুরী বাড়িতে খুশির আমেজ জমে উঠেছে। 3 ভাইয়ের মুখে হাসি যেন সরছেই না। আমজাদ চৌধুরী বারকয়েক ফারিসের প্রশংসা করছে, কারণ এই সফলতার পেছনে ফারিসের অবদানই বেশি ছিল। আদিবা চৌধুরী তো ছেলের প্রশংসা শুনে খুশিতে গদগদ হয়ে আছে, তবে ফারিসের মধ্যে এইসব নিয়ে কোনো অনুভূতি নেই। সে বরাবরের মতো গম্ভীর হয়ে আছে। বিকেলে রিথি, সামি সবাই এসেছে। দুপুরে সবার দাওয়াত ছিল। বিকেলের দিকে ছাদের সবার আড্ডা বেশ জমে উঠেছে। ছাদের কিনারায় শিরোকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ফ্রেয়া, পরনে হালকা নীল রঙের গাউন। নিচে দেখা যাচ্ছে ফারিস আর রাদিফ দাঁড়িয়ে মসজিদের সবাইকে মিষ্টি বিলাচ্ছে। আজ ফারিস হালকা আকাশি রঙের পাঞ্জাবি পরেছে। বলতে গেলে কাকতালীয়ভাবে তাদের দুজনের পোশাকের রং মিলে গেছে। যে কেউ দেখলে বলবে তারা কাপল। নাহিদ ফ্রেয়াকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিসের উদ্দেশ্যে বলে, বস, ভাবি আপনার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আপনার উপর ক্রাশ খেয়েছে। ফারিস এক পলক উপরে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, এমন অবাধ্য নারীর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই নাহিদ। তাই উনি তাকিয়ে থেকে কোনো লাভ নেই। ফারিসের কথা শুনে নাহিদ চোখ ছোটো করে তাকায়, কারণ এই নিয়ে প্রায় 100বার সে আর চোখে ফ্রেয়ার দিকে তাকিয়েছে। অথচ নিজেকে কিভাবে এত পবিত্র উপলব্ধি দিল তা ভাবতে নাহিদ দীর্ঘশ্বাস ফেলে। দুটোই সমান ঘাড়তেরা, পেট ফাটে কিন্তু মুখ খোলে না। ফারিসের এমন আচরণে ফ্রেয়া রাগের নাকের পাটি ফুলিয়ে স্বামীর সাথে কথা বলতে মনোযোগ দেয়। কথা বলার পর্যায়ে নিজের চোখ যেতেই দেখে ফারিস ঈগল চোখে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। ফারিসের সেই কিলার লুক দেখে ফ্রেয়া ইচ্ছে করে আরও হেসে স্বামীর গায়ে ঢলে পড়ে। ফ্রেয়া যেই দিকে দাঁড়িয়েছিল ঠিক তার সামনে গোলাপ ফুলের গাছ। ফুলগুলো দেখে তার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। সে স্বামীকে পিঞ্চ মেরে বলে, ওই 12 ব্যাটারি, একটা ফুল ছিঁড়ে দে না। ফ্রেয়ার এমন অদ্ভুত আবদারে সবাই অবাক। রাফা কিছু একটা ভেবে নিচে তাকাতেই নিজের ভাইকে এমন রাগে ফুঁসতে দেখে ঠোঁট টিপে হাসে। মনে মনে ভাবে সে, যাক, অবশেষে তার রাগী ভাইটাও জেলাস ফিল করছে। স্বামী বলে, দেখ ময়নার মা, মানলাম তোদের মতো গরু, ছাগল, হাঁস, মুরগি, সাপ বেচ দিয়ে আমার আকিকা হয়নি, তাই বলে আমাকে এমন 12 Pro Max রাখবি না। রাফা হেসে বলে, শোনো শাওমি, 2টো আস্ত ছাগল আর 2টো মুরগি আকিকা না দেওয়া পর্যন্ত তুই 12 Pro Max থাকবি, তাই ফটাফট আকিকা দিয়ে নিজের নামের ব্যানার টানা। স্বামী অবাক হয়ে বলে, আবার 2টো মুরগি কেন? রিথি, কারণ আমরা ছাগল খাই না, তাই আমাদের জন্য এক্সট্রা 2টো মুরগি আস্ত রোস্ট লাগবে। ইরা, তবে ছাগল না খেলেও কাচ্চি খাই আমরা। স্বামী, কেন? তোদের দাওয়াত দিব কেন? ফ্রেয়া, কারণ আমরা মজলিসে উপস্থিত হয়ে খেয়ে তোর জন্য দোয়া করে মিলাদের মাধ্যমে তোর নাম রাখবো। জনাব আকবর হোসেনের একমাত্র স্যাসরা ছেলে শাওমি ওরফে 12 Pro Max-এর নাম আজ থেকে স্বামী প্রোম্যাক্স বলে সবাই হু হু করে হাসে। এমন মিলাদ শুনে বেচারা স্বামীর চেহারা দেখার মতো ছিল। ফ্রেয়া ফের বলে, দে না একটা ফুল ছিঁড়ে। স্বামী গাল ফুলিয়ে বলে, দেখ ময়নার মা থুকু। ফ্রেয়া, আমি এখনও পিওর আনমেরিড, তাই এই ছাদ থেকে যদি বাই চান্স নিচে পড়ি তাহলে আমার একটা হাড্ডিও ঠিক থাকবে না। ইরা, আমাদের ছাদ থেকে পড়লে তুই মরবি না, 99% গ্যারান্টি, আর 1% তুই থেতলে যাবি, তবে মরবি না। স্বামী চোখ ছোটো করে বলে, এত শিওর হচ্ছিস কিভাবে? তুই কি ট্রাই করেছিস? ইরা, না, তবে কিছুদিন আগে একটা বিড়ালকে দেখেছিলাম, আমাদের ছাদ থেকে লাফ দিয়েছিল। তারপর? স্বামী ইন্নানিল্লাহ। পরে বলে, তারপর? ইরা ভাবলেশীনভাবে বলে, তারপর আর কি, কিছুদিন পরে দেখি বিড়ালটার একটা ঠ্যাং মিসিং, আর সাথে ঘাড় বাঁকা। তবে বিড়ালটা বেঁচে আছে, সাথে তার 9টা বউ। ইরার কথা শুনে স্বামী নিজের ঘাড়ে হাত বুলিয়ে শুকনো ঢুক গিলে
তার জবুথবু অবস্থা দেখে সবাই ঠোঁট টিপে হাসে। ফ্রেয়া আবার বায়না ধরতে সামি অসহায় মুখে বলে, দেখ বোন, তোকে আমি 50 টাকা দিয়ে 5টা ফুল কিনে দেব, তারপরে তুই আমার ওয়ান ঠ্যাং মিসিং করিস না প্লিজ। ফ্রেয়া, গাথা, ছবি শেষ হলে তোর 50 টাকার ফুল দিয়ে আমি কি করব? ফুল আমার এখনই লাগবে, তাও আবার এই গাছের। ছির বলছি। সামি, যদি আমার পায়ের কিছু হয় তবে? রিধি, অসম্ভবকে সম্ভব করাই এই রিধির কাজ, তাই নো প্রবলেম। ক্লে দিয়ে তোকে ঠ্যাং বানিয়ে দেব। রিধির কথা শুনে সামি মনে মনে ক্লে ঠ্যাং আর আকৃতি কল্পনা করতেই নাক কুচকে বলে, বোন মাফ চাই, সাথে দোয়াও। তোদের এই ক্লে ঠ্যাং আর মিলাদ শুনে আমি অতি গর্বিত হয়ে গেছি। আর লাগবে না। আসলে গাছের ডালটা ছাদ থেকে কিছুটা নিচে হেলে পড়েছে। সামি অনেক কষ্টে দুটো ফুল ছিঁড়তে বিশ্বজয়ী হাসি দিয়ে ফ্রেয়ার হাতে ফুলগুলো তুলে দেয়। এদিকে ফারিস নিচ থেকে সব ঘটনা পর্যবেক্ষণ করছিল। তাকে এভাবে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকতে দেখে রাদিফও ওপরে তাকায়, আর তাতেই বুঝে ফেলে তার ভাই কেন রেগে আছে। রাদীপ বিশ্বজয়ী হাসি দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে তার পাশ দিয়ে চলে যায়। তোর পিড়িতে দিবানিশি থেকে আমার মন উদাসী। রাদীপের এমন অদ্ভুত গান শুনে তার দিকে কটমট চোখে তাকাতেই রাদীপ 32 পাটি দাঁত বের করে হেসে দেয়। রাদীপ, ভাই, দেব যখন বলেছিল প্রেমের জ্বালা বড় জ্বালা, তখন যদি এই কথাটা শুনতে তাহলে আজকে এই অবস্থা হতো না। ফারিসকে দেখে স্বামীকে দিয়ে ফ্রেয়া দুটো ফুল কানে গুছিয়ে নিয়ে এক পলক নিচে তাকাতে বাঁকা হেসে শিরোকে নিয়ে ভেতরে চলে যায়। এই ঘটনার মাঝেই কিছু ছেলে ছোট ট্রাক করে লাউড স্পিকারে এই একই গান বাজাতে বাজাতে যাচ্ছে। এই মুহূর্তে সেই গানটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। ফারিস রাগে তার হাতে থাকা মিষ্টির বক্সটা এত জোরে চেপে ধরে যে দাঁত চ্যাপ্টা হয়ে গলে যায়। এক বয়স্ক লোক আসতেই ফারিস সেই গলে যাওয়া প্যাকেটটা তার হাতে দিতেই লোকটা অবাক হয়ে বলে, এটা কোন দেশের মিষ্টি বাবা, এত ভর্তা হয়ে গেছে? ফারিস চিবিয়ে বলল, তাহলে এটা ভাতের সাথে শুটকি মনে করে খেয়ে নিন, তাহলে আরও বেটার টেস্ট পাবেন। তার কথা শুনে লোকটা বড় বড় চোখে তার দিকে তাকিয়ে থাকে। পাশ থেকে নাহিদ এসে তাকে অন্য একটি প্যাকেট দিলে সে চলে যায়। ফারিস চলে যাওয়ার সময় ছাদের দিকে একবার কিলা লোক ছুড়ে দিয়ে তারপর চলে যায়। এতক্ষণ ধরে সব ঘটনাই দেখছে ইহান। ফারিস চলে যেতেই ইহান রাদিফকে জিজ্ঞেস করে, জেফিল ভাইয়ের সাথে কি ফ্রেয়ার সব কিছু ঠিক হয়ে গেছে? রাদিফ, আরে না, যেটা শুরুই হয়নি তার আবার ঠিক হবে কিভাবে? ইহান তার ঘোর পেঁচানো কথা বুঝতে না পেরে বলে, মানে? রাদিফ কথা এড়িয়ে যেতে বলে, পরে সব বলবো তোকে, আপাতত আমি কিছুই বলতে পারবো না। রাফারে চলে যেতেই ছাদ থেকে নিচে নেমে দেখি ফাহিম আঙ্কেল আন্টি আর সাথে লিনাজও এসেছে আমাদের বাসায়। ড্রয়িং রুমে আসতে আন্টি আমাকে দেখে হাসি মুখে ডাকলেন। আমি মাথায় ঘুমটা টেনে সবাইকে সালাম দিয়ে আন্টির পাশে গিয়ে বসলাম। তখনই কলিং বেল বাজলো। লতা গিয়ে দরজা খুলে দেয়। এদিকে লিনাজ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যা আমাকে অস্বস্তিতে ফেলছে। মানবতার খাতিরে উঠে যেতেও পারছি না। ফারাজ আঙ্কেল আমাদের রাজনৈতিক আলাপ থামিয়ে হঠাৎ আমার বিয়ে নিয়ে কথা উঠালেন। আমার খুব রাগ হচ্ছিল, কারণ একটু পরেই লিনাজের সাথে আমার বিয়ে নিয়ে কথা বলবে। নীরবতা ভেঙে আন্টি আব্বুর সাথে বলে উঠলেন, মেয়ের বিয়ের কথা কি ভাবলেন? তখন তো আপনারা বলেছিলেন ফ্রেয়াকে পড়াবেন, তাই যদি চান তাহলে আমরা বিয়ের পরও পড়াবো, কোনো সমস্যা নেই, কি বলেন? সবার নীরবতা ভেঙে পিছন থেকে ফারিস গম্ভীর কণ্ঠে বলে, আমাদের বাড়ির মেয়ে পড়ানোর দায়িত্ব আমাদের, তাই আপনাদের অবলা ছেলেকে কষ্ট করে দায়িত্ব নিতে হবে না। জেফিল ভাইয়ের গম্ভীর কণ্ঠে বলা কথাটাই যথেষ্ট ছিল তাদের অবাক করার জন্য। অন্যদিকে ইরা আর আমি একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিতে আম্মু আমাদের দিকে চোখ গরম করে তাকালেন। ফাহিম আঙ্কেল আব্বুকে ফিসফিস করে বলেন, এই ছেলেটাকে। এদিকে জেফিল ভাই প্যান্টের পকেটে হাত গুজে এগিয়ে এসে আমাকে এখানে বসে থাকতে দেখে ধমক দিয়ে বললেন, বড়দের মাঝে তোর কি কাজ, জাগিয়ে পড়তে বস।
এতক্ষণ ধরে আমি এটারই অপেক্ষায় ছিলাম, তবে আজকে তার ধমক খেয়ে রাগ হয়নি, বরং খুশি হয়েছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে মাথা নাড়িয়ে উঠে চলে গেলাম। ফারিস সোফায় হেলান দিয়ে বসতে লিনাস হাসি মুখে তার দিকে হাত বাড়িয়ে দিল। ফারিস হাত না মিলিয়ে টেবিলের উপর থেকে গ্লাস তুলে নেয়। ফারিসের এই কাজে লিনাস জোরপূর্বক হাসি দিয়ে হাত সরিয়ে দিল। প্রসঙ্গ পাল্টাতে ফারাজ চৌধুরী বললেন, ফারাজ, এ হচ্ছে আমার একমাত্র ছেলে জেফিল চৌধুরী, আর জেফিল ইনি হচ্ছে আমার। বাকিটা শেষ করার আগেই ফারিস বলে উঠল, জানি। ফাহিম মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, তো আমজাদ চৌধুরী, তখন তো না বলেছিলে, তাহলে এখন শুনলে তো আমাদের কোনো আপত্তি নেই। তাই বলছি যে ফারিস, তাই আমরাও এখন ফ্রেয়াকে বিয়ে দেব না। সো আপনারা আসতে পারেন। ইশাক চৌধুরীর রাগে কণ্ঠে, কি হচ্ছে জেফিল? মিসেস ফাহিম, মেয়ে বড় হয়েছে বাবা, তাই আজ হোক বা কাল তাকে তো বিয়ে দিতেই হবে। তাহলে এখন হলে প্রবলেম কি? ফারিস, চৌধুরী বাড়ির কোনো মেয়ে এত বড় হয়ে যায়নি যে তাদের বিয়ে দিয়ে ঘর খালি করতে হবে। আজকে যেই দুঃসাহস দেখিয়েছেন তা পরের বার করার চেষ্টা করবেন না। ইশাক চৌধুরী রাগী কণ্ঠে, জেফিল, তিনি তোমার গুরুজন, তার সাথে এভাবে কথা বলছো কেন? ফারিস উঁচু গলায় বলে, তোমার মেহমানকে সামলাও ছোট চাচ্চু, না হলে আমাকে সামলাতে পারবে না। আমজাদ চৌধুরী, আমার মেয়েকে নিয়ে কথা হচ্ছে, আমি তার বাবা, আমি যা বলার বলবো, তুমি কেন উত্তর দিচ্ছ? ফারিস, তোমার মেয়েকে নিয়ে কেউ কিছু বললে সরি চাচ্চু, আমার জেলাস ফিল হয়। তারপর তাদের দিকে তাকিয়ে বলে, আজকের মতো দুঃসাহস দেখানোর চেষ্টা স্বপ্নেও করবেন না। বলে ফারিস চলে যেতে দুজোড়া চোখ তীক্ষ্ণভাবে তার দিকে তাকিয়ে থাকে। রাত অনেক হয়ে গেছে বললে ভুল হবে না। বারান্দায় দাঁড়িয়ে আছে ফ্রেয়া, মুখে মুচকি হাসি লেগে আছে। বিকেলের ঘটনা মনে পড়তেই বারবার হেসে উঠছে। কেন জানি আজ ফারিসের কথাগুলো শুনে খুব হালকা লাগছে। আজ প্রতিদিনের মতো চুলগুলো খোলা নাক রেখে তাতে পেঁচিয়েছে ওড়না। কিছুক্ষণ আগে তাহাজ্জুদ নামাজ আদায় করেছে, তাই মাথা থেকে ওড়নাটা খুলেনি। বারান্দায় কারো উপস্থিতি টের পেয়ে পিছনে ঘুরে অবয়ব দেখে ফ্রেয়া ভূত দেখার মতো চমকে উঠে দ্রুত রুমে চলে যায়। ফারিস রুমে প্রবেশ করতে যেতে কোনো এক অদৃশ্য শক্তির কারণে চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারছে না। ফ্রেয়া প্রকুটি করে বলে, কে আপনি? আর এত রাতে অন্ধকারে আমার রুমে আপনার কি কাজ? ফারিস এক ভ্রু উঁচু করে বলে, বউজান কি করছো? রুমে ঢুকতে পারছি না কেন? ফ্রেয়া দুই হাত ভাঁজ করে বলে, বেশি কিছু না, শুধু আয়তাল কুরসি পড়েছি, আর কি। বার কয়েক কলিং বেল চাপার পরেও ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে আবারও কলিং বেল চাপ দিতেই একজন মহিলা সার্ভেন্ট এসে দরজা খুলে দেয়। সামনে দাঁড়িয়ে থাকা রিপনের গম্ভীর মুখশ্রী দেখে সামনে থেকে সরে দাঁড়ায়। রিপন গম্ভীর মুখে ভেতরে প্রবেশ করে মহিলা সার্ভেন্টকে উদ্দেশ্য করে বলে, বাসায় কেউ নেই? সার্ভেন্ট ভয়ে মাথা নিচু করে বলে, জি আছে, আপনি কি বসুন, আমি ডেকে দিচ্ছি। জবাবে রিপন শুধু গম্ভীর কণ্ঠে বলে সোফায় গিয়ে বসে। আশপাশে একবার তাকে বিরক্ত প্রকাশ করে, কারণ তার ঠিক সামনের রুমে ভেতর থেকে ভেসে আসছে তীব্র গানের সাউন্ড, যা রিপনের মেজাজকে খারাপ করে তুলছে। আসলে শুভ্রের মতো সেও ঠিক গম্ভীর স্বভাবের, তাই অতিরিক্ত অ্যাডভান্স কিছুই তার পছন্দ না। অন্যদিকে রুমের ভেতরে সাউন্ড বক্সে লাউড স্পিকারে গান চালিয়ে ধুমধাম নাচছে রিধি। কাঁধ পর্যন্ত চুলগুলোকে দুই বেনুনি করে কাঁধের উপর ফেলে রেখেছে। নাচের তালে তালে সামনে বেবি হেয়ারগুলো এলোমেলো হয়ে আছে। সার্ভেন্ট দরজায় দাঁড়িয়ে অনেকবার তাকে ডাকে, কিন্তু সাউন্ডের জন্য তার শব্দ রিধির কানে অবধি পৌঁছায় না, তাই সে বাধ্য হয়ে ফিরে যায়। এদিকে রাত গভীর হওয়ার সময়ের সাথে সাথে মনে হচ্ছে সাউন্ড আরও বাড়ছে। রিপন না পেরে গানের উৎস জানতে সার্ভেন্টকে জিজ্ঞেস করতেই সে বলে দেয়। রিপন নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে রিধির রুমে যায়। রুমে প্রবেশ করে রিপন থমকে যায়। যতটা রাগ নিয়ে সে এসেছিল তার ছিটে ফোটাও তার অনুভব করছে না। রিধি তার এলোমেলো নাচের তালে পিছনে ঘুরে রিপনের শক্ত পুরুষালী বুকে
ধাক্কা লেগে পড়ে যেতে নিতেই শার্টের কলার শক্ত করে ধরে ফেলে। রিপনও তাকে 2 হাত দিয়ে আগলে ফেলে। রীতি চোখ খুলে উপরে তাকাতেই দেখে রিপন তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে। কিছু সময় অতিবাহিত হতেই রিপন আচমকা তার হাত ছেড়ে দেয়। আকস্মিক এমন কাজে রিধি কিছু বুঝে ওঠার আগে ধপ করে ফ্লোরে পড়ে যায়। রিধি: ও মা গো, বাবা গো, এই অল্প বয়সে তোমাদের আদরের সন্তানকে কোমর ভেঙে দিয়েছে গো। এখন তোমাদের মেয়েকে কে বিয়ে করবে গো? ফ্লোরে বসে কোমরে হাত দিয়ে নেকাসরে বিলাপ করছে রিধি। তাকে এমন অদ্ভুত কথা বলতে দেখে রিপন পকেটে হাত গুজে ভ্রুকুটি করে তাকিয়ে আছে। বিলাপ করার এক পর্যায়ে রিধি নাকের পাটি ফুলিয়ে কপট রাগ দেখিয়ে উঠে দাঁড়ায়। কপট ঝাঁঝালো কণ্ঠে বলে: এটা কি হলো? আপনি আমার কোমর ভাঙলেন কেন? রিপন রিধিকে ভালো করে স্ক্যান করে ভ্রুকুটি করে বলে: ড্রামা কুইন। রিপনকে চলে যেতে দেখে রিধি ভেবাচেকা খেয়ে দ্রুত তার পথ আটকে দাঁড়ায়। আমার কথায় উত্তর না দিয়ে আপনি চলে যাচ্ছেন কোথায়? স্টুপিডের মতো এমন করার মানে কি? সরি বলুন। তুমি আমার গার্লফ্রেন্ড না যে তোমাকে সরি বলবো। এই শাহরিয়ার রিপন যাকে তাকে সরি বলে না। কথাটা বলে রিধিকে পাশ কাটিয়ে চলে যায় সে। আর এদিকে তার এমন অ্যাটিটিউড দেখে রিধি গাল ফুলিয়ে বলে: বেটা তেরা কোথাকার, যাকে তাকে সরি বলে না। মিস্টার শাহরিয়ার রিপন, আপনাকে যদি আমার জালে না ফাঁসিয়েছি তাহলে আমার নামও ইসনোভা খান রিধি না। একটু থেমে আবার বলে: বেটা তেরা হলেও কিন্তু কিউট আছে। ক্লান্ত শরীর নিয়ে দ্রুত বাসায় প্রবেশ করে শুভ্র। ডানে বামে না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে ওঠে। গা থেকে ইউনিফর্ম খুলে শাওয়ার নিতে চলে যায়। সারাদিন অফিস শেষ করে মাত্রই বাসায় এসেছে। কিছুক্ষণ আগে রিপন চলে গিয়েছে তার জন্য অপেক্ষা করে। দীর্ঘ 1 ঘন্টা শাওয়ার নিয়ে তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে আসে শুভ্র। কপালের উপর পড়ে থাকা চুলগুলো থেকে টপটপ করে পানি পড়ছে। খাবার থেকে ধূসর রঙের গেঞ্জি আর ব্ল্যাক প্যান্ট পরে নেয়। নিচে নামতেই দেখে রিধি নিজের টেবিলে খাবার সার্ভ করছে, সাথে কিছু সার্ভেন্ট তাকে হেল্প করছে। শুভ্রকে নামতে দেখে রিধি এক গাল হেসে বলে: ভাইয়া দেখো, আজকে আমি তোমার পছন্দের খাবার রান্না করেছি। শুভ্র চেয়ারে বসতেই তাকে খাবার সার্ভ করে দেয় সার্ভেন্ট। শুভ্র এক গাল হেসে খাবার মুখে দিতেই থেমে যায়। চোখ বন্ধ করতেই তার মায়ের মুখটা ভেসে ওঠে। মনে হচ্ছে বহুদিন পরে সে মায়ের হাতের খাবার খাচ্ছে। পরক্ষণেই শুভ্রর সেই ভয়ানক স্মৃতিগুলো মনে পড়তে মুহূর্তেই তার মন বিষাক্ত হয়ে ওঠে। এইদিকে শুভ্রকে কোনো রেসপন্স করতে না দেখে রিধি বেশ চিন্তিত কণ্ঠে বলে: কি হয়েছে ভাইয়া? খাবার ভালো হয়নি? শুভ্র কিছু না বলে পানি খেয়ে প্লেট ভর্তি খাবার হাত ধুয়ে ফেলে। তার এমন কাজে রিধি হতভম্ব হয়ে যায়। খাবার ভালো লাগেনি তোমার? তাহলে অন্য কিছু রান্না করে দিচ্ছি, দাঁড়াও। রিধিকে থামিয়ে দিয়ে শুভ্র বলে: লাগবে না, খাবার মজা হয়েছে, তুই খেতে পারিস। তাহলে খাবারগুলো কেন নষ্ট করলে তুমি ভাইয়া? নেক্সট টাইম আর কোনো দিন তুই রান্না করবি না। বাড়িতে সার্ভেন্ট আছে, তারা রান্না করবে। বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। শুভ্র হঠাৎ এমন কাজে কোনো মানে বুঝতে পারছে না রিধি শুধু অবুঝের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে নিজেও খেতে বসে পড়ে। শ্রেয়া 2 হাত ভাঁজ করে বলল: বেশি কিছু না, আয়তাল কুরসি পড়েছি আর কি। ফারিস কিছু না বলে ইগল চোখে তার দিকে তাকিয়ে রইল। শ্রেয়া সেসব পাত্তা না দিয়ে সন্দেহ ভরা চোখে তাকালো তার দিকে। আমি আয়তাল কুরসি পড়েছি বলে আপনি আমার রুমে প্রবেশ করতে পারছেন না কেন? ফারিস আগের ভঙ্গিতে তাকিয়ে রইল। বউ, ফার্স্ট বাইরে আসো। এই তো আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি ভেতরে কেন আসছেন না? ফারিস চিবিয়ে বলল, আই প্রমিস। এই মুহূর্তে যদি আমি প্রবেশ করতে পারতাম তাহলে আজকে আমার কাছ থেকে একচুল পরিমাণ ছাড় তুমি পেতে না। সত্যি করে বলুন তো আপনি কে? তোমার ল্যাংটা কালের 3 কবুলবালা জিন জামাই আমি। থতমত খেয়ে শ্রেয়া বলল, দেখুন আপনার নাম বলুন প্লিজ, তা না হলে আমি চিল্লাতে বাধ্য হব। ওকে ডান। তার আগে রুমের বাইরে এসো বউ, তারপর যত খুশি তত চিল্লিও, আমি কিছু বলবো না।
You know, sweetheart, because your screaming will make you extra sexy. ফারিসের লাগামহীন কথায় ফ্রেয়ার কান লাল হয়ে সিটিয়ে গেছে। কোনো রকম নিজেকে সামলিয়ে বিড়বিড় করে কিছু পরে রুম থেকে বেরিয়ে এলো। ফ্রেয়াকে বেরিয়ে আসতে দেখে ফারিস আর চোখে তার দিকে তাকায়। ফ্রেয়া কোনো কথা না বলে চুপচাপ রিলিং ঘেঁষে কিছুটা দূরে দাঁড়াতেই ভ্রু কুচকালো ফারিস। রাগে হাত মুষ্টিবদ্ধ করে গর্জে উঠল, ফ্রেয়া কাছে আয়। আই এম কন্ট্রোললেস, সো কাম টু মি কুইকলি বাই স্টপিং দ্য ফিয়ার অফ ইউ। ফ্রেয়া চুপ রইল। তার এমন নীরবতা ফারিসের রাগ আরও বাড়িয়ে দিল। সে হাত বাড়াতেই কোনো অদৃশ্য শক্তির কারণে ছুতে পারল না। অবাক হয়ে ফ্রেয়ার দিকে তাকালো ফারিস। এই অবাধ্য নারী, আবার কি করে এসেছিস? কাছে আসতে পারছি না কেন? ফ্রেয়া কেঁপে উঠে বলল, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিছু করিনি, ভুলে আর কি। ফারিস রেলিং শক্ত করে চেপে ধরে গর্জে উঠল, আমাকে জেদ ধরতে বাধ্য করিস না ফ্রেয়া, ট্রাস্ট মি। পরে এমন কিছু করে বসবো যা সহ্য করার মতো শক্তি বা ধৈর্য তোর কোনো কালে থাকবে না। কিছুক্ষণ নীরব থাকার পর ফ্রেয়া দৃষ্ট হেসে বলল, জানেন জিন সাহেব, একটা ছেলে আমাকে প্রপোজ করেছে। ফারিস সাথে সাথে জিজ্ঞেস করলো, তুই কি অ্যাকসেপ্ট করেছিস? যদি করে থাকিস তাহলে জেনে রাখ, এই মুহূর্তে তোকে গুলি করে মেরে ফেলবো। ট্রাস্ট মি, একবারও আমার হাত কাঁপবে না। ফ্রেয়া ঠোঁট কামড়ে হেসে ফিসফিস করে বলে, আপনি কি জেলাস জিন সাহেব? কোনো দিন না, এইসব জেলাস ফেলাস আমি হই না, আমার জ্যান্ত কবর দিতে ইচ্ছে করে। ফারিসের ভয়ঙ্কর হুমকি শুনে আর কিছু বলার সাহস পেল না ফ্রেয়া। সে একবার রুমের দিকে তাকায় আর একবার ফারিসের দিকে। নিজের জীবন বাঁচানোর ফরজ, তাই আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। ফারিস দুই হাত পকেটে গুজে ধমক দিয়ে বলল, থেমে গেলি যে? ভণ্ডামি করিস আমার সাথে? এত সহজে তো আমার সামনে দাঁড়িয়ে থাকার মেয়ে তুই না। তোর এত সাহসের পিছনের কাহিনী কি ফ্রেয়া? তারপর ফারিস কলার টাই টেনে ঝেড়ে করে বলল, তারপর? চোখ বন্ধ করে ফ্রেয়া বলে ওঠে, তারপর আমি ফুলগুলো নিয়ে চলে এসেছি। এই কথা শুনে যেন আগুনে ঘি ঢালার মতো হলো। ফারিস কিছু বুঝে ওঠার আগেই ফ্রেয়া দৌড়ে রুমে চলে যায়। অনেকবার ডাকাডাকি করেও তেমন কোনো লাভ হলো না। বাধ্য হয়ে ফারিস চলে যায়। রাতের আধার চারদিকে রহস্যের চাদর মেলে দিয়েছে। নীরব হয়েও ফাঁকা, শুধু দূরে কোথাও গাড়ির হেডলাইটের আলো ভেসে আসে, আবার মিলিয়ে যায় অন্ধকারে। চারপাশে নেই মানুষের চিহ্ন, নেই কোলাহল, শুধু হাওয়ার সুসু শব্দ আর যান্ত্রিক গর্জন। ফারিস হাঁটছে হাইওয়ের পাশে, পরনে হোয়াইট শার্ট, কাঁধে ব্ল্যাক ব্লেজার, হালকা ব্রাউন সিল্ক চুলগুলো এলোমেলো হয়ে কিছুটা কপালে ঝুলছে। হঠাৎ পিছন থেকে অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো। এক বিড়াল আকৃতির প্রাণী গ্রিক ভাষায় বলল, আসসালামু আলাইকুম প্রিন্স। থেমে গেল ফারিস। পিছনে ফিরে তাকাতেই চোখে পড়ল লাল টকটকে চোখওয়ালা এক প্রাণী। বোঝাই যাচ্ছে এটা কোনো সাধারণ প্রাণী নয়। কে তুমি? জবাবে অদ্ভুত প্রাণীটি গম্ভীর স্বরে বলল, প্রিন্স, আমি জিন্নাত লুসিফার। পাইথন প্যালেস থেকে কুইন আলিসা ক্যারেস আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। কিং রিচার্ড ক্যারেস শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তাই আপনাকে দ্রুত অ্যাথেন্সে যেতে বলেছে। ফারিস গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ঠিক আছে, আমি আসছি, তুমি যাও। অ্যাথেন্স, রাত 3টা। গভীর নীলচে কালো আকাশে হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে। প্যাথন প্যালেসের বিশাল প্রবেশদ্বারে কালো পাথরে গড়া দরজা দুপাশে দাঁড়িয়ে আছে সোনালি আসে মোড়া দুই বিশাল সাপের ভাস্কর। ফারিস ধীর পায়ে হেঁটে অগ্রসর হয়। রাজকীয় পোশাকে মোড়া তার দেহ, কালো রেশমি কুর্তা, বুক জুড়ে রূপালি কারুকাজ, কোমরে সোনালি রঙের কোমরবন্ধ, কাঁধে পরা আছে লালচে কালো চাদর, যার কিনারায় সাপের আঁশের মতো ঝিলমিল নকশা। প্যাথন প্যালেসের ভেতরে প্রবেশ করতে চারদিক থেকে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। বিশাল করিডোর জুড়ে দেওয়ালের প্রতিটি ইটে খোদাই করা আছে প্রাচীন জিন বংশের প্রতীক। ঝুলন্ত অগ্নিশিখার মশালগুলো নিজের থেকে জ্বলে উঠছে।
হলঘরটি অন্ধকার কালো পাথরের তৈরি, কিন্তু চারপাশে ভেসে বেড়ানো আগুনের শিখা পুরো স্থানটিকে আলোকময় করে তুলেছে। সোনালি স্তম্ভগুলোতে সাপের আঁশের নকশা খচিত, আর তার উপরে বসানো নীলকান্তমণি, রুবি, এমেরাল্ড। হলের একেবারে সামনে উঁচু সিঁড়ি বেয়ে উঠলেই চোখে পড়বে কিম ক্যাস্টেল এর বিশাল রুম। ফারিসের উপস্থিতি টের পেয়ে হলের দুই পাশে সারি সারি দাঁড়িয়ে থাকা কালো পোশাক পরা রক্ষীরা নত হয়ে মাথা নিচু করল। তাদের চোখে ভয়, শ্রদ্ধার আনুগত্য মিলেমিশে একাকার। ফারিস রুমে ঢুকে দেখে কিং রিচার্ড ক্যালেস তার রাজকীয় পোশাক পরে সিংহাসনে বসে আছেন। তার পাশেই বসে আছেন কুইন এলিসা ক্যারেস। তারা দুইজনই ফারিসকে দেখে বেশ অবাক হয়েছেন, কারণ মুক্ত হওয়ার পরে এই পর্যন্ত ফারিস আর প্যালেসে আসেননি। তাই হঠাৎ করে এখানে উপস্থিত হওয়ার অস্বাভাবিক লাগছে তাদের কাছে। আলিসা ক্যারিস এতদিন পরে তার ছেলেকে দেখে অনেক খুশি হয়েছেন, কারণ তিনি ফারিসের জন্মদাতা মা না হলেও তাকে নিজের সন্তানের চেয়ে কম ভাবেন না। আলিসা ক্যারিস সিংহাসন থেকে নেমে ফারিসের কাছে এগিয়ে আসেন। আলতো উষ্ণ ছোঁয়া কপালে ছুঁয়ে দিয়ে আদরে গলায় গ্রিক ভাষায় বলেন, এতদিন পর আমার কথা মনে পড়ল বুঝি? ফারিস আলিসা ক্যারিসের হাতে চুমু খেয়ে বলে, ড্যাড নাকি অসুস্থ, এখন কেমন আছে মামনি? আলিসা ক্যারিস অবাক হয়ে বললেন, কি বলেছে রিচার্ড অসুস্থ? কেন, তুমি তো বলেছ ড্যাড অসুস্থ, তাই আমি এসেছি। আলিসা ক্যারিস কিছু একটা ভেবে বললেন, বুঝেছি, এটা কার কাজ? ফারিস প্রকুটি করে বলে, তুমি কার কথা বলছো মামনি? ভ্যানিস। সেই ছদ্মবেশে তাকে ধোকা দিয়ে এখানে এনেছে, কিন্তু আমাকে এখানে এনে তার কি লাভ আছে, অনেক কারণও আছে। সে তোর ড্যাডকে বুঝিয়ে শুনিয়ে চাইছে তোর সাথে নাতাশার বিয়ে দিতে, তারপর সে রিচার্ডকে। বাকি কথা শেষ করার আগেই কিং রিচার্ড ক্যারেস বলে উঠলেন, কি মনে করে এসেছো তুমি? সম্পূর্ণ অভিমান স্পষ্ট। অভিমান করবেন নাই বা কেন? ফারিস তার একমাত্র আদরের পুত্র, তার স্ত্রী মিসেস মীরা ক্যারেসের একমাত্র সন্তান ফারিস। মীরা মারা যাওয়ার পরে তার বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল ফারিস, আর সেই আদরের পুত্র দীর্ঘ 30 বছর পরে জাগ্রত হয়েও একবারও তার সাথে কথা বলেনি। তাই একজন বাবা হিসেবে আজ অভিমানের পাহাড়টা আকাশ ছুঁয়েছে। ফারিস ধীর পায়ে রিচার্ড ক্যারেসের দিকে এগিয়ে যায়। আজ বহু বছর পরে বাবাকে দেখে নিজের ভুলের কথা ভাবতেই জবাবে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। নীরবতা ভেঙে রিচার্ড ক্যারিস বলে উঠেছেন, আমার উপর তোমার কিসের অভিমান, যার কারণে সেই দিন আমার কথা একবার তোমার মনে পড়েনি? ড্যাড, তোমার উপর আমার কোনো অভিমান নেই। কোনো কারণ আছে যার কারণে আমি সেই দিন চলে গিয়েছিলাম। রিচার্ড তাচ্ছিল্য হেসে বলে, কারণটা কি শুধু অন্য কিছু নাকি ফ্রেয়া, কোনটা? ফারিস নিশ্চুপ। রিচার্ড ক্যারিস আবার বলেন, তুমি কি করছো বুঝতে পারছো ফারিস? কার জন্য তুমি এতটা উন্মাদ হয়ে আছো? যার জন্য তুমি তোমার মাকে হারিয়েছো, তার জন্য এতটা পাগলামি করছো তুমি, তাও আবার তারই বাসায় থেকে, যারা কিনা এই জিন্নাত জাতির শত্রু, তাদের সাথেই নিজেকে মানিয়ে নিচ্ছ তুমি। তুমি কি ভুলে গিয়েছো তাদের দাদার জন্য তুমি দীর্ঘ 30 বছর ধরে বন্দী ছিলে? আজ তাদের সাথে তোমার এত ভালো সম্পর্ক। আমি জানি তারা আমার শত্রু, আর আমি এটাও জানি কখন কি করতে হবে ড্যাড। তাহলে ফ্রেয়ার জন্য কেন এমন পাগলাম করছো? তাকে কেন বাঁচিয়ে রেখেছো তুমি? আমি জানি সে অপরাধী, সে অন্যায় করেছে আমার সাথে, তাই তাকে শাস্তিও আমি দেব। তাকে ভালোবাসার অধিকার যেমন শুধু ফারিস ইভানের, তেমনি তাকে শাস্তি দেওয়ার অধিকারও এই ফারিস ইভানের। না দুনিয়া না জাতি, কোনো কিছুকেই পরোয়া করি না আমি। তাকে আমার লাগবে মানে লাগবেই, আমৃত্যু। মাহাদিয়া চৌধুরী ফ্রেয়া শুধু এই ফারিস ইভানের একমাত্র ব্যক্তিগত নারী। ফারিস ইভানের হৃদয়ে শুধু মাহাদিয়া চৌধুরীর রাজত্ব চলে, আর তাকে যে আমার কাছে থেকে দূরে সরানোর চেষ্টা করবে, তাকে আমি দুনিয়াতেই রাখবো না, হোক সে তার বাপ। আই ডোন্ট কেয়ার ড্যাড, আই রিয়েলি ডোন্ট কেয়ার। সকাল আনুমানিক 11:06।
ফারিস সারা রাত চৌধুরী বাড়িতে ফেরেনি। প্যাথন প্যালেস থেকে যা হান্টিং হাউস ব্যাক করেছে। সকাল সকাল পার্টি অফিসে ফারিস আর রাদিফের মাঝে চলছে তুমুল ঝগড়া। ঝগড়ায় মেন হচ্ছে রাদিফ, কারণ সে বারবার ফারিসকে জিজ্ঞেস করছে সে সত্যি ফ্রেয়াকে ভালোবাসে কিনা। আর এদিকে ফারিস নাছর বান্দা, সে মনের কথা স্বীকার করতে নারাজ। তার এক কথা, তোর বোনের মতো এমন অবাধ্য নারীর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আর এদিকে বেচারা নাহিদ তাদের দুজনের দিকে অসহায় ফেস করে তাকিয়ে আছে। রাদিফ রাগী কণ্ঠে বলে, তাহলে তুমি বলতে চাইছো বোনকে তুমি ভালোবাসো না, তাই তো? ফারিস, আমি এই কথা তোকে কোনো জন্মেও বলিনি। তাহলে কি বলছো? তোর বোনের ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই, সেই জায়গায় ভালোবাসি না, এই কথার প্রশ্নই আসে না। ফারিসের এমন তেরামি কথা শুনে নাহিদের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সোনার আংটি মচকাবে, তবুও ভাঙবে না। রাদীপ, ঠিক আছে, তাহলে মানলাম বোনের ওপর তোমার কোনো ইন্টারেস্ট নেই। তাহলে কালকে লিনাজের সাথে অমন বিহেভ করার কারণ কি? লিনাজ কেন? আল্লাহর দুনিয়া যে বান্দায় এমন দুঃসাহস করবে তাকে আমি জীবন্ত কবর দিব। তার মানে ভাইয়া তুমি জেলাস? এইসব ফাকিং জেলাস এই ফারিস ইভান করে না। রাদীপ তার সাথে কথায় না পেরে রেগে রুম থেকে বেরিয়ে যায়। রাদীপ চলে যেতেই নাহিদ ফারিসকে জিজ্ঞেস করে, আপনি কি সত্যি ভাবিকে ভালোবাসেন না বস? চরম লেভেলের, যতটা ভালো একটা মানুষ তার নিঃশ্বাসকে ভালোবাসে। আপনার কথা শুনে ভয় হচ্ছে বস। আমার জানা মতে আপনি আদৌ জীবনে কাউকে ভালোবেসেছেন বলে মনে হয় না। এই কথাটা সত্য যে আমার ডিকশনারিতে অন্য কোনো নারীর প্রতি ভালোবাসার সৃষ্টি হয়নি। তবে তোর ভাবির ক্ষেত্রে আমার ডিকশনারি পুরো উল্টো। সবার জন্য আমি জ্বলন্ত আগুন হলেও তার জন্য আমি শীতল। সবার জন্য আমি ধ্বংস হলেও তার জন্য আমি উন্মাদ। সবার জন্য আমি নিষ্ঠুর হলেও তার জন্য আমি পাগল, উন্মাদ, সাইকো। সত্যি বস, ভাবে খুব লাকি যে আপনার মতো একজনকে নিজের স্বামী হিসেবে পেয়েছে। রুমে এদিক সেদিক পায়চারি করছে রাদিফ। এটাই চিন্তা মাথায়, যেভাবে তার ভাইকে ফ্রেয়ার কাছে মনের কথা প্রকাশ করাতে হবে। কিন্তু তার ভাই তো নাছর বান্দা, এত সহজে কিছু প্রকাশ করবে না। শেষ অবলম্বন ফারিসকে জেলাস ফিল করানো। মাথায় দুষ্ট বুদ্ধি আসতে বাঁকা হেসে নিজেকে বলে উঠল, দেখবি আর চলবি, লুচির মতো ফুলবি। এবার আমিও দেখি বোনের পাশে অন্য কাউকে দেখে তুমি নিজেকে কিভাবে সামলাও। বলেই বাঁকা হাসি দিয়ে ফোন বের করে কাউকে কল দিল। হ্যালো, আমি রাদিফ, যা বলছি মনোযোগ দিয়ে শোন। কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল সে। আজ আকাশটা বেশ মেঘলা। সকালে রোদ থাকলেও হঠাৎ মেঘ ঢেকে গেছে সূর্য। ঝিরঝিরে বৃষ্টি, রাস্তাঘাট একাকার অবস্থা, কাদায়। কোচিং শেষ করে ফ্রেয়া বের হলো সবার শেষে। বৃষ্টি দেখে মেজাজ খারাপ হয়ে গেছে, ছাতা আনতে মনে ছিল না তার। এমনিতে ইরার সাথে সকালে ঝগড়া হয়েছিল, তাই সে রাগ করে আগেই চলে গেছে। ফ্রেয়া বিরক্ত হয়ে গেটের সামনে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে। কিন্তু এই বৃষ্টিতে রিক্সা ফাঁকা পাওয়া দুঃস্বপ্নের মতো। হঠাৎ মাথার উপর ছায়া নামতেই অবাক হয়ে তাকায় ফ্রেয়া। দেখল লিনাজ ছাতা হাতে তার পাশে দাঁড়িয়ে আছে। এইভাবে হা করে তাকিয়ে থাকলে ভিজে যাব, কিন্তু এসো ভিতরে। কথা শুনে খেয়াল করলো লিনাজের নীল শার্টের অর্ধেক ভিজে গেছে। কোনো উপায় না দেখে বাধ্য হয়ে ছাতার ভেতরে চলে এলো ফ্রেয়া। অন্যদিকে ট্রাফিকে আটকে গেছে ফারিসের কালো রোলস রয়েস গাড়িটি। স্টিয়ারিংয়ের পাশে রাদিফ আর পেছনের সিটে খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে ডুবে আছে ফারিস। নাহিদ জানালা দিয়ে বাইরে তাকিয়ে হঠাৎ থমকে গেল। চোখে পড়ল এক ছাতার নিচে দাঁড়িয়ে আছে ফ্রেয়া আর লিনাজ। লুকিং গ্লাসে তার ছটফটানি দেখে রাদিফও তাকালো। সঙ্গে সঙ্গে মুখে বাঁকা হাসি এনে ফারিসকে বলল, ভাই তাড়াতাড়ি বাইরে তাকাও, দেখো কত সুন্দর বাঘ। ফারিস জানালার দিকে তাকাতেই নাহিদ হঠাৎ তার চোখ চেপে ধরল। স্টুপিটের মতো চোখ ধরেছিস কেন? ছাড়, না হলে এক্ষুনি গাড়ি থেকে লাথি মেরে নামিয়ে ফেলে দেব। চোখ ছাড়লে তো পৃথিবী থেকেই লাথি মেরে বের করে দেবেন। তার চেয়ে বরং গাড়ি থেকে ফেলে দেন, তারপরেও আমি আপনার চোখ ছাড়ব না। নাহিদের বাচ্চা, ভাইয়ের চোখ ছাড় বলছি। ভাইয়া দেখো কত বড় বাঘ যাচ্ছে। ফারিস কটমট চোখে তাকিয়ে গর্জে উঠল,
রাতিবের বাচ্চা, মাঝ রাস্তায় বাঘ নিয়ে মজা করিস? আজ তোদের দুটোকে বাঘের লাঞ্চ বানাবো। এই কথায় নাহিদ শুকনো ঢুক গিলে নিল। আর রাদিফ কি বলতে ভুলে কি বলবে ভাবতে জিপিয়ে কামড় দিল। নাহিদ এক পলক বাইরে তাকিয়ে ফ্রেয়াকে দেখতে না পেয়ে একটা স্বস্তির শ্বাস ফেলে চোখ থেকে হাত সরাতে দেখে ফারিস তার দিকে কটমট চোখে তাকিয়ে আছে। তার এমন রাগী ফেস দেখে নাহিদ ক্যাবলা হাসে আর মনে মনে দোয়া ইউনুস পড়ে। কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ব্যাপারটা ঠিক তেমনই হয়েছে। কিছুক্ষণ পর ট্রাফিক ছাড়লো, আবার একটি ক্যাফের সামনে এসে আটকালো গাড়ি। বিরক্ত হয়ে ফারিস কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই কাচের ভেতর চোখে পড়ল ফ্রেয়া আর লিনাস একসাথে বসে আছে।